প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য পর্ষদের যে টেস্ট পেপার অর্থাৎ বোর্ড থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় স্কুলে ফ্রিতে, সেই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভৌতবিজ্ঞানের 259 নম্বর পেজে, সেখানে বিভাগ ক, খ এবং গ যে সমস্ত প্রশ্নগুলো আছে, এমসিকিউ এবং এমসিকিউ আছে প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে। আর এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে পরবর্তীতে এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো। তো বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন দেওয়া আছে বায়োগ্যাসের মূল উপাদানটি হলো, বায়োগ্যাসের মূল উপাদান হলো CH4 মিথেন। কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম 1/p লেখচিত্রের প্রকৃতি, সেটা কী হবে? সমপরাবৃত্তাকার, অপশান সি। এরপরে পদার্থ কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে না, সেটা হবে উপাদানের প্রকৃতির উপর, করে না, ঠিক আছে। এরপরে 4 দাগের প্রশ্নে বলা আছে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 + 2O2, সেখান থেকে CO2 + 2H2O 10 মোল CH4 পোড়াতে STPতে কত আয়তন O2 লাগবে, সেটা এখানে হবে 448 লিটারের মতো হবে। তাহলে এখান থেকে এটা এখানে দিয়েছে, তো এখান থেকে যে অপশানগুলো আছে এই অপশানগুলো একটাও ঠিক নয়, 448 লিটার এরকম লিটার হবে। এরপরে প্রশ্ন আছে একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে উপস্থিত হলো, এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ, সেটা হবে 180 ডিগ্রি, অপশান বি। এরপরে প্রশ্ন দেখা হচ্ছে, সেটা বলা হয়েছে দেখো, নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের ক্ষেত্রে কোন বর্ণের আলোক রশ্মির চ্যুতি সবচেয়ে বেশি, এটা হবে অপশান সি, অর্থাৎ বেগুনি বর্ণের। এরপরে প্রশ্ন দেখো, তড়িৎচালক বল ভি এবং কার্য ডব্লু এবং আধান হচ্ছে কিউ, এর মধ্যে সম্পর্কটি কী? এর মধ্যে সম্পর্কটি হলো কিউ = W/V, অর্থাৎ এখানে অপশান ডি তোমাদের সঠিক উত্তর হবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা হয়েছে, যে 1.8 প্রশ্ন, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়, সেটা হবে কি অর্ধ পরিবাহী, অপশান বি। এরপরে আছে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর এখানে পারমাণবিক সংখ্যা বাড়ে। এরপরে প্রশ্ন, নিচের কোনটির একাধিক যোজ্যতা দেখা যায়, সেটা হবে সন্ধিগত মৌলের ক্ষেত্রে একাধিক যোজ্যতা দেখা যায়। এরপরে প্রশ্ন, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই, সেটা হবে এখানে ক্যালসিয়াম অক্সাইড। এরপরে Cu তড়িৎদ্বারের ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিটের কোন বিবৃতিটি ঠিক, এই নিটের না নিচের হবে, এটা নিচের কোন বিবৃতিটি ঠিক, সেটা হচ্ছে দ্রবণে CuSO4 এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। এরপরে পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে? সবুজ হয়ে যাবে, অপশান সি। এরপরে প্রশ্ন 1.14, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত, Al2O3.2H2O। এরপরে নিচের কোনটি একটি অ্যালকোহল, সেটা হবে CH3CH2OH। তাহলে এখানে এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল 15টা। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কী বলা হয়েছে, আমাদের বিভাগ এখানে গ্রুপ বি এর যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা এখানে বলা আছে 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 বলা আছে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে, তাহলে সেটা লিখবে কি CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এরপরে আছে চার্লস এর সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি, লিখবে মূল বিন্দুগামী সরলরেখা, এরপর অর্থাৎ প্রশ্ন ছিল কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে, সেটা হবে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়, এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে 2.3, সেখানে কি বলা আছে, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির, সেটা হলো ইনভার, অর্থাৎ এই প্রশ্ন ছিল দেখো, কোনো পরিবাহীর বেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর যে দাবির রোধ এবং পরিবাহীর মধ্যে সম্পর্ক কী হবে, সেটা হবে কি ব্যস্তানুপাতিক।
ব্যস্তানুপাতিক। এরপরে প্রশ্ন, দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ শেভিং মিরর রূপে ব্যবহৃত হয়? সেটা হবে তোমাদের অবতল দর্পণ। অবতল দর্পণ। নেক্সট যে প্রশ্ন আছে দেখো সেটা কি, লাল এবং বেগুনি বর্ণের আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর এবং মিউ ভি হলে কোনটির মান বেশি? সেটা হলো মিউ ভি এর মান বেশি। এরপরে কিলোওয়াট ঘন্টা বা বিওটি কোন ভৌত রাশির একক? এটা হলো ব্যয়িত তাপ, এটা হলো কি ব্যয়িত তড়িৎ শক্তি। ব্যয়িত তড়িৎ শক্তি। এরপরে প্রশ্ন দেখা আছে, বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? সেটা হলো ফ্লেমিং এর বাম হস্ত নীতি। ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি মেনে কাজ করে। এরপরে দেখো যে প্রশ্ন আছে সেটা এখানে তোমাদের বলা হয়েছে। অর্থাৎ এই প্রশ্ন, তিনটি রোধ হল যথাক্রমে 5 ওহম, 10 ওহম এবং 15 ওহম। এদের কোন ধরনের সমবায় যুক্ত করা হলে তুল্য রোধের মান 5 ওহম অপেক্ষা কম হবে? আচ্ছা দেখা যাচ্ছে কমাতে বলা হয়েছে, দেখেছো এখানে তুল্য রোধের মান কম হবে। এবার যখন আমরা বাড়াতে গেলে শ্রেণী সমবায় যুক্ত করলে সেটা বাড়ে, আর কমাতে গেলে কী হবে, সমান্তরাল সমবায় হলে তখন কমে যায়। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। এরপরে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো। সেটা হলো পারমাণবিক বোমা তৈরি বা পারমাণবিক বোমা সেক্ষেত্রে এটা অপব্যবহার করা হয়। মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক্ষারধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত? সেটা লিখবে কি IA গ্রুপে। তাহলে এই প্রশ্নগুলো হলো, আচ্ছা এগুলো এটা ভুল হয়েছে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, 2.10 প্রশ্ন। 2.10 দাগের যে প্রশ্ন সেখানে বলা আছে, দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কয়টি? দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা হলো কয়টি? 18টি। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল, সপ্তম শ্রেণীতে থাকা তেজস্ক্রিয় মৌল কোনটি? সেটা হলো অ্যাস্টাটিন। নেক্সট প্রশ্ন, জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? সমযোজী বন্ধন বর্তমান। এরপরের যে প্রশ্ন সেটা দেখা হচ্ছে, সিজিএস পদ্ধতিতে তাপন মূল্যের একক কী? সিজিএস পদ্ধতিতে তাপন মূল্যের একক হলো ক্যালোরি পার গ্রাম। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে, সেটা হবে তড়িৎ পরিবহন করে আয়নগুলি তৈরি করে। তড়িৎ পরিবহন করে কী হয়? আয়নগুলি তৈরি করে। এরপরে প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? লিখবে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার। ক্রায়োলাইট ও ফ্লুওস্পার। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল, জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? অ্যানোডে। এরপরে প্রশ্ন দেখা হচ্ছে, ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? CO2। এরপরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। NaOH প্লাস H2S, সেখান থেকে ড্যাশ H2O, সেটা হবে NaHS প্লাস H2O। লাইকার অ্যামোনিয়া কি? তোমরা এখানে লিখবে যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট
আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। নেক্সট প্রশ্ন, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণ, এরপর লিখেছে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে তার রাসায়নিক নাম ও সংকেত লেখো। তার রাসায়নিক নাম কি হবে? বেসিক কপার কার্বনেট। বেসিক কপার কার্বনেট। তার সংকেত কি? CuCO3 ডট OH হোল 2 তাহলে এটা হলো। এরপরে দেখো সংকেত অবধি হলো। এরপরে যে প্রশ্নটা আছে দেখো 2.18-তে, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো। সেটা হলো জিঙ্ক, Zn। এরপরে প্রশ্ন, CH3CH2COOH এর IUPAC নাম লেখো। তো এটা হবে কি? প্রোপানোয়িক অ্যাসিড। এরপরে প্রশ্ন, PVC এর মনোমার কি? এটা হলো ভিনাইল ক্লোরাইড। এরপরে SI পদ্ধতিতে R এর মান কত? 8.31 জুল মোল ইনভার্স ইন্টু K ইনভার্স। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো 2-এর দাগে যে প্রশ্নগুলো ছিল। এরপরে দেখে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে গ্রুপ সি এর প্রশ্ন। সেখানে 2-এর দাগের প্রশ্ন গ্রুপ সি এ 9টা প্রশ্ন 2 নম্বর করে আছে, আর 18 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? তোমরা এই অবধি লিখবে। এরপরের যে প্রশ্ন ছিল সেখানে বলা আছে গ্যাসের অণুগুলির গতির ওপর গ্যাসের চাপ কীভাবে নির্ভর করে, সেটা এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে যে অথবা প্রশ্ন ছিল কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন, এটা কত আছে বোঝা যাচ্ছে না, মোলার আয়তন এর যাই হোক 7 কি জানি না কী ছিল, প্রায় সমান, এবং এসটিপিতে এর সীমাস্ত মান এত। পরীক্ষা লব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাভোগাড্রো সূত্র উপনীত হবে। তো এখানে এই অবধি তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া কী? তো দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া কাকে বলে লিখবে, এবং এর কারণ তোমরা লিখবে, কয়েকটা সংশোধন লিখবে। অথবা প্রশ্ন ছিল দেখো, লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। আপাতন কোণ I, প্রতিসরণ কোণ R। সেখানে দেখো দেওয়া আছে স্নেলের সূত্র অনুযায়ী এভাবে তোমরা নির্ণয় করবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, একটি বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কী, সেটা তোমরা যদি লিখবে। নেক্সট প্রশ্ন, দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য লেখো। দ্রব্যতা এবং গলনাঙ্কের মধ্যে পার্থক্য লিখবে। সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি তুলনা করো, সেটা লিখবে। তার দেখো এখানে এটা লিখবে, উদাহরণ তোমরা দেবে, এটা লিখবে জল, এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য লিখে দেবে। এখানে উদাহরণ দেওয়া আছে, এগুলোর মধ্যে পার্থক্য লিখে দেবে। 3.6 দাগে বলা আছে দেখো, কার্বন ডাইঅক্সাইডের লোহিতার চিত্র অঙ্কন করো, সেটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে, চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কেন পারে না, সেটা অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে, তার সমীকরণ সহ লেখো, এই অবধি লিখবে। তো হিসাবে পিডিএফ, এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, থার্মিক পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমিত সমীকরণ লেখো। এই পদ্ধতিটি একটি ব্যবহারিক প্রয়োগ লিখবে, সমিত সমীকরণ লিখবে এবং ব্যবহারিক প্রয়োগ লিখবে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, অথ দিয়ে CuSO4 এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়রন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি সমিত সমীকরণ সহ লেখো, এই অবধি লিখবে। এবং এই বিক্রিয়ায় থেকে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে Cu ও Fe এর আপেক্ষিক অবস্থান সম্বন্ধে কী জানা লেখো, এই জানা যায়, এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, পদার্থগুলির প্রত্যেকটির একটি করে ব্যবহার লেখো, যেমন ডিনেচার স্পিরিট তার একটা ব্যবহার লিখবে, ভিনিগার তার ব্যবহার লিখবে, অ্যাসিটিলিন
তার ব্যবহার লিখবে এবং ইথিলিন তার ব্যবহার লিখবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা উত্তর করে দিতে পারবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে দেখো। এগুলো তাহলে আমাদের ছিল কি বিভাগ ক্ষয়ের মধ্যে যে বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। এরপরে দেখো বিভাগ ঘয়ের মধ্যে 4.2-এর অর্থাৎ এবার বাকি যে প্রশ্নগুলো ছিল বিভাগ ঘ থেকে, সেখানে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দেবো। তো সেখানে অঙ্ক আছে দেখো CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 ও H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2 সেখানে 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে, যেখানে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত। তো সেখানে হাইড্রোজেন 1 এবং ক্লোরিন কত এত দেওয়া হয়েছে। তাহলে দেখো প্রথম কী লিখবো, ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি বিক্রিয়ক পদার্থের ভর, সেখান থেকে সমান বিক্রিয়াজাত পদার্থের ভর। তাহলে বিক্রিয়া পদার্থ এটা, বিক্রিয়াজাত এটা, তাহলে সেখান থেকে যে ভরগুলো দেওয়া আছে সেগুলো বসাবো এবং যেটা দেওয়া নেই সেটা HCl এর দেওয়া নেই, তাহলে HCl এরটা কত বেরোবে 36.5 গ্রাম আমাদের বেরিয়ে যাবে ক্যালকুলেশন করলে। বাকিগুলো সমস্তটা দেওয়া আছে এখানে। তাহলে HCl এর আণবিক ভর কত এত হবে, তাহলে 36 গ্রাম HCl সমান 1 মোল HCl, তাহলে 36.5 গ্রাম সমান 1 মোল HCl, 36.5 গ্রাম HCl প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত হবে 1 মোল। এরপরে যে প্রশ্নটা আছে দেখো সেখানে বলা আছে অথবা দিয়ে প্রশ্ন, এরপরে যে অঙ্কটা ছিল আর কি সেই অঙ্কটা, বাণিজ্যিক জিঙ্ক 35% বিশুদ্ধ 35% অবিশুদ্ধ অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্ককে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ H2 উৎপন্ন হবে। তাহলে লিখবে বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধতার পরিমাণ তাহলে কত, এটা বলা আছে অশুদ্ধি 35 আছে, তাহলে বিশুদ্ধতা কত, এটা 100 থেকে বাদ দিলে হবে 65%। তাহলে এরূপ 50 গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক বর্তমান তাহলে কত 50 × 65%, 65/100 সেটা কাটাকুটি করলে আমাদের কত হবে, এই 50কে কাটলে 2 হবে নিচে, তাহলে 65কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 32.5। এখন রাসায়নিক সমীকরণ কী হবে, জিঙ্ক প্লাস H2SO4, সেখান থেকে কী হবে ZnSO4 প্লাস H2 উৎপন্ন হবে। তাহলে এই 65.5 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন উৎপন্ন কত গ্রাম 2 গ্রাম, 1 গ্রামে কত হয় এবং 32.5 গ্রামে কত হয় সেটা আমাদের বার করতে হবে, সেটা কত হবে প্রায় 1 গ্রামের সমান হয়, সেই জন্য লিখে দেবে যে নির্ণেয় H2 এর পরিমাণ প্রায় 1 গ্রাম লিখলে সবাই পরিমাণ 1 গ্রাম বা প্রায় 1 গ্রাম লিখবে। এরপরে যে প্রশ্ন ছিল 4.5 দাগের প্রশ্ন, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম এবং 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে। তো দেখো এখানে আমাদের ল্যামডা দেওয়া আছে মিউ 1.5, ভি কত জানি না, বা ল্যামডা ড্যাশ সেটা আমরা জানি না। তাহলে এখানে সি কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড এটা আমরা জানি, এবং তারপর আমরা জানি যে সূত্র মিউ c/v, সেখানে ভ্যালুগুলো বসালে ভি এর মান কত হবে 2 × 10⁸ বেরোবে, আবার মিউ λ/λ ড্যাশ সেটা সেখান থেকে আমাদের কত বেরোবে এত বেরোবে, অর্থাৎ 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ হবে 2 × 10⁸ মিটার/সেকেন্ড এবং তরঙ্গদৈর্ঘ্য হবে কি 4000 অ্যাংস্ট্রম। তাহলে এই প্রশ্ন উত্তর আমাদের হয়ে যাবে। এরপরে একটা প্রশ্ন ছিল দেখো অঙ্ক ছিল 4.7-এর, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাল্ব, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 8 ওয়াট এর টিভি প্রতিদিন 6 ঘন্টা করে চললে প্রতি ইউনিটে 5 টাকা হিসেবে 30 দিনের একটি মাসে ওই বাড়িতে খরচ নির্ণয় করো। খুবই সোজা একটা অঙ্ক দেখো, 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি বলে লিখবে। দেখো 10টা বাল্ব 40 ওয়াট, তাহলে 10 × 40 প্লাস 5টি পাখা 80 ওয়াট, তাহলে 5 × 80, আর একটি টিভি 80 ওয়াটের, তাহলে 1 × 80, এবং সেটা কী হবে দেখো সেটা 6 ঘন্টা করে প্রতিদিন চলে, এবং আমাদের 5 টাকাটা হিসেব করছি 6 ঘন্টা করে প্রতিদিন যেহেতু চলে এবং 30 দিন আমাদের হিসেব করবো, তাহলে 6 ঘন্টা করে পার ডে চলে 6 ঘন্টা, তাহলে একদিনে কত হবে এবং 30 দিনে কত, তাহলে এটাকে 6 ঘন্টা তো পার ডে, তাহলে কত দিন, তাহলে 30 দিন, তাহলে 30 দিয়ে গুণ করবো, করার পর দেখো 10 × 40 এটা আমাদের কত হবে, আচ্ছা এখানে আমরা এটা ভুল যোগ হচ্ছে, 10 × 40 400 হবে, 5 × 80 এটা হবে 400, আর এটা হবে 80, তাহলে এটা যোগ করলে কত হবে 800, 880 হবে, এবং এটা 100, 3 × 18 180 হবে, তাহলে এবং এই দুটো গুণ করলে আমাদের 15,8400 হয়, এটা হয়। তা এটাকে আমরা কিলোওয়াট ঘন্টাতে নিয়ে যাব, তাহলে এটা আমরাকে কত দিয়ে ভাগ করবো 1000 দিয়ে ভাগ করবো, তাহলে 158.4, তাহলে প্রতি ইউনিটে 5 টাকা হিসেবে 30 দিনে খরচ হয় কত, এটা 30 দিনে এত হয়, তাহলে 5 টাকা দিয়ে গুণ করবো, গুণ করলে কত হবে 792 টাকা, 792 টাকা, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত অঙ্কগুলি ছিল, এবং বিভাগ গ অবধি যে প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো। MCQ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর মানের প্রশ্ন, এবং বিভাগ ঘয়ের মধ্যে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।